প্রতিদিন আমি ওই দুইটা গ্রাফিতি আমার চোখে পড়ে এবং আমি চেষ্টা করে ওই দুইটা গ্রাফিতির লেখা আমি অ্যাভয়েড করতে পারি না। একটাতে লেখা আছে যে এই গণ অভ্যুত্থান যে ঘটিয়েছে দেশটা তাদেরও বাপের না, এটা একটা লেখা আছে। আরেকটা লেখা আছে মাইয়া মানুষের দেশ নাই। প্রথমটা বলি যে এই গণ অভ্যুত্থান যারা ঘটেছে তাদের প্রতি তাদেরকে একটা ওয়ার্নিং দেয়া, তাদের প্রতি একটা অবিশ্বাস আছে, এটা কিন্তু এই গ্রাফিতিতে আছে যে এই গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে মানে যারা নতুন আসছো দেশটা তাদেরও বাপের না। তাহলে কাদের এইটা? দেশ অবশ্যই জনগণের। এবং এই গণ অভ্যুত্থান ঘটিয়ে এই সংবিধানকে তুড়ি মেরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেশের মানুষ সরকারকে ফেলে দিয়েছে। 15 বছরের পুরনো ফ্যাসিস্টকে ফেলে দিয়েছে, যেটা স্বপ্ন 5ই আগস্টের আগে কয়জন দেখেছে সন্দেহ, কেউ দেখেনি। তাহলে এই জনগণই হচ্ছে কিন্তু সব কিছুর মালিক। আমরা মুখে বলি, পেপারে লিখি, কিন্তু এটাই বাস্তবতা এবং গণ অভ্যুত্থানের পরে এই বাস্তবতাকে সবচেয়ে বেশি অনুভব করতে হবে আমাদের। আপনারা দেখেন দুর্ভাগ্যজনকভাবে এই মৌলিক সংস্কার বা এই আমাদের যে গণতান্ত্রিক রূপান্তরের যে পদ্ধতিটা আবার সেই রাজনৈতিক দলগুলোর হাতে চলে এসেছে, কয়েকটা রাজনৈতিক দলের হাতে। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, কয়েকজন রাজনীতিবিদের হাতে চলে এসেছে। বাংলাদেশের এই যে বলে না যে সংস্কার রাতারাতি হবে না, এটা ভুল। রাতারাতি না, তো 50 বছর হয়ে গেছে, এখন আর রাতারাতি নাই। অনেক মানুষ জীবন দিয়ে দিয়েছে। আর সংস্কার যে বলে যে গণ অভ্যুত্থান সংস্কার নিয়ে হয় নাই, অবশ্যই গণ অভ্যুত্থান সংস্কারের জন্যই হয়েছে। এটা আপনি যদি একটার সাথে আরেকটাকে রিলেট করেন, মানুষ বছরের পর বছর নিজের অধিকার থেকে বঞ্চিত হতে হতে, বৈষম্যের শিকার হতে হতে শেষ পর্যন্ত গুলির সামনে দিয়ে দিয়েছে। তাহলে এখন কি করতে হবে? এখন অবশ্যই আপনাকে সামনে আগাতে হলে এই জনগণকে আস্থায় নিতে হবে। জনগণের বিশ্বাস আপনি রাতারাতি অর্জন করতে পারবেন না। যে বিশ্বাস 50 বছরে নষ্ট হয়েছে, সেই বিশ্বাস অর্জনের জন্য, সেই আস্থা অর্জনের জন্য প্রথম ধাপ হচ্ছে এই মৌলিক সংস্কারগুলোতে রাজি হওয়া, গণতন্ত্রের এই নতুন নিয়মগুলো সেট করা, এই শুরুটা করা। এই যে দেখেন আপনি মাইয়া মানুষের দেশ নাই, মায়া মানুষ এবং দেশের মাঝখানে কে আছে? সরকার, রাষ্ট্র, পুরুষতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। কি লজ্জার বিষয়! সেই 71-এর পর থেকে আজ অবধি, 71-এ আমার জন্মও হয় নাই, তখন যে নারীরা এই সংরক্ষিত নারী আসনকে বিলুপ্ত চেয়েছিল, সরাসরি ভোট চেয়েছিল, আমি জন্ম নিয়ে আমি এসে 40 বছর বয়সে আমি একই জিনিস চাচ্ছি। কি লজ্জার এই বিষয়টা! এবং এখনও কেউ এই সরাসরি ভোটে রাজি হচ্ছে না। আপনারা দেখেন যে একজন একটু আগে বলে গেছে নারীদেরকে মেইন স্ট্রিমে আনা হচ্ছে, যেন ওটা একটা কৃতিত্ব। আরে বাবা, নারী তো মেইন স্ট্রিমে। আপনি কিভাবে নারীকে মেইন স্ট্রিমে আনবেন? নারী মেইন স্ট্রিম। আমি রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি নিজেকে এতটা নারী ভাবি নাই যেভাবে আমাকে দেখায় দেওয়া হয় তুমি নারী, আমাকে তো আমার মা বাবা মানুষ হিসেবে বড় করেছে, আমি নিজেকে গড়েছি মানুষ হিসেবে, আমার কর্মজীবন ছিল একজন মানুষ হিসেবে, আমি ডাক্তারি করেছি একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে না। কিন্তু এখন দেখছি যে এখানে সবচেয়ে বেশি আমি নারী, এবং এটা নিয়ে আমাকে এখনও যুদ্ধ করতে হচ্ছে, আমাকে এখনও কথা বলতে হচ্ছে। আপনি দেখেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নারী নেতৃত্ব আছে তাদের সাথে যখন ক্যামেরার আড়ালে, মাইক্রোফোনের আড়ালে, স্টেজ থেকে নামিয়ে যখন আমরা কথা বলি, আমরা কিন্তু দেখি যে আমরা এক পেজে। কিন্তু তারা যখন ক্যামেরার সামনে কথা বলে তখন তারা রাজনৈতিক দল যেটা আরোপ করে দেয়, তাদের নীতি নির্ধারকরা যেটা ঠিক করে দেয়, তারা ক্যামেরার সামনে সেটা বলে। কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা আপাকে আমরা কেন দেখি না? কেন আমরা এই জাতীয় বিতর্কে তাদের মতো, তাহলে কি তারা ওই ফ্রেম অতটুকু রাজনৈতিক দলগুলোকে ঠিক করে দিবে যে আমাদের নারীরাই এইটুকু জায়গার মধ্যে থাকবে? এবং দেখেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বা আমার আগের বক্তা বলে গেছেন যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের নিয়োগকে হস্তক্ষেপে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপটাকে বন্ধ করা, বিচার, আইন এবং নির্বাহী, এই 3টা পিলারকে আলাদা করা, এগুলো তো একটা রাষ্ট্রের জন্য খুবই বেসিক, খুবই সুপারফিশিয়াল। এটা জানার জন্য, এটা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝা লাগে না। কিন্তু আমাদের যুদ্ধটা এখানেই। আপনি দেখেন যে রাজনৈতিক দলের প্রত্যেকটা পর্যায়ে কমিটিতে 33% নারী থাকবে,
এটার জন্য কোনো নির্বাচন কমিশনারের কি বাপের সাধ্য আছে কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করে তাকে মানে জবাবদিহিতার আন্ডারে আনে? যে আমার হুকুমের গোলাম সে কি আমাকে কখনো জবাবদিহি করবে? কখনোই করবে না। আমি যদি আজকে গুম হই, আমার ব্যাপারে কি কখনো মানবাধিকার কমিশন কথা বলবে? কথা বলবে না। এবং দুদক কি কারণে ব্যবহার করা হয়? প্রতিপক্ষের রাজনৈতিক দলকে, প্রতিপক্ষকে প্রতিহিংসার কারণে তাকে দুদকে মানে দুর্নীতিতে মামলা দেওয়ার জন্য। যারা পলিসি মেকার তারাই যদি দুর্নীতিবাজ হয়, তারাই যদি দুদককে কন্ট্রোল করে, তাহলে এখানে আর কিভাবে কি হবে? এই যে একজন বললেন যে নির্বাচনকে ভয় পায়, এনসিপি নির্বাচনকে ভয় পায়। মোটো এনসিপি নির্বাচনকে ভয় পায় না। এনসিপি এই নির্বাচন পুরনো পদ্ধতিটাকে ভয় পায়, যে এই পদ্ধতি নিয়ে যদি আবার আপনারা সরকার গঠন করেন তাহলে এই গণ অভ্যুত্থানের মানেটা কি হলো? আমরা নতুন দল, আমরা কিন্তু আমাদের শুরুটাই হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো থেকে শুরু করে তার ক্ষমতার জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্য, এটাই আমাদের মূল কথা। এরপর আমাদের আগে নিয়ম সেট, তারপর আমরা রাজনীতি করব। আমরা কিন্তু বলছি না যে আমরা রাতারাতি এখন সংসদে গিয়ে আমরা ক্ষমতার জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। সো এনসিপির এই যুদ্ধ সবসময় চলবে। এবং আরেকটা কথা, যেটা এই সংস্কারগুলো বাস্তবায়ন কিভাবে হবে, যদিও 6টা পদ্ধতির কথা বলা হয়েছে, সেই 6টা পদ্ধতির কথা ভুলে গিয়ে এখন কিন্তু সবাই ওই 2/3 আটকে আছে। আমাদেরকে বলা হয় আপনারা সরকার গঠন করেন, তারপরে এসে সংসদে এইসব সংস্কার বাস্তবায়ন করেন। সংসদে তো সরকার এইসব মৌলিক সংস্কার তো ওখানে বাস্তবায়ন হবে না, এগুলো বাস্তবায়ন করে আপনাকে সংসদে যেতে হবে। এটা আগে, এটা প্রিপেইড, এটা আপনি ওখানে গেলে আরেকজন এসে এটাকে আবার, এটা কখনো টেকসই হবে না, এটা আরেকজন এসে এটাকে আবার বাতিল করে দিবে। তারপর কি হবে? এই যে একজন বলল যে বারবার গণ অভ্যুত্থান হতে হবে, আপনি যদি নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করে, গণতান্ত্রিক রূপান্তর না করে, নিয়ম সেট না করে আপনি যদি সরকার গঠন করেন, অবশ্যই বারবার গণ অভ্যুত্থান হবে এবং এইবার আর 15 বছর সময় কেউ নিবে না, তার আগে আপনাকে টেনে ফেলে দিবে।